দেওয়া হবে না হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। কেরানীগঞ্জ বাবুবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14 ইউনিট, চলছে উদ্ধার অভিযান। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় পৌঁছাবেন 25 ডিসেম্বর। বিশেষ নিরাপত্তা দেবে সরকার। বায়রন ঝড়ের বিপর্যস্ত গাজা, 3 শিশু সহ নিহত 14। যুদ্ধ অবরোধের পর দুর্যোগে চরম মানবিক সংকট, ঝুঁকিতে লাখো মানুষ। এবং বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন 50 লক্ষ। টিকিট মূল্য লজ্জাজনক বলছে সমর্থকরা। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য জানান। তিনি জানান, বৈঠকের প্রধান উপদেষ্টা বলেন, এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যে কোনো মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দিব না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তি আগাম নির্বাচনকে বানচাল করতে দিবে না। ঢাকার কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। শনিবার ভোর 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5টা 45 মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা 42 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। গত শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন সবকিছু বিবেচনায় নিয়ে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। দেশে ফেরার পর তিনি গুলশানের ফিরোজা ও পাশের আরেকটি বাসায় অবস্থান করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য পরিবার সহ লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকে তিনি দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। 2018 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা বলছেন, 25 ডিসেম্বর ঢাকার বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণ করতে ঐতিহাসিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। পঞ্চগড়ে 10 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা পরিমাপের পারদ। টানা 3 দিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল 9টার সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার আশেপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে সপ্তাহ জুড়ে 10-এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় 27 দশমিক।
কয়েকদিন ধরে ভোরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও হিমালয় থেকে আসা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। মূলত রাতের তাপমাত্রা কমে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোথাও ঘন কুয়াশা ছিল না, তবে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার নতুন করে তাণ্ডব চালিয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ স্টর্ম বায়রন। প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ধসে পড়েছে ঘরবাড়ি, দেয়াল ও বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয় তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি ও সুরক্ষা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। এ পর্যন্ত ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার বীর আন নাজা এলাকায় একটি বাড়ি ধসে মারা যান 5 জন। গাজা সিটির রেমাল এলাকায় দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে নিহত হন আরও 2 জন। সাথী শরণার্থী শিবিরে কাঠামো ধসে এবং আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় প্রাণ গেছে আরও 2 জনের। দক্ষিণ গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, ঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। প্রায় 761টি আশ্রয় কেন্দ্রে থাকা 8,50,000 মানুষ চরম ঝুঁকিতে। জাতিসংঘ বলছে, দুর্যোগ মোকাবেলার মতো কোনো অবকাঠামো নেই গাজায়। যুদ্ধ, অবরোধ ও দুর্যোগ মিলিয়ে মানবিক সংকট এখন ভয়াবহ পর্যায়ে। এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস বলেন, গাজা পুনর্গঠনের দায় শুধু ইসরায়েল নয়, অস্ত্র সরবরাহকারী দেশগুলোকেও নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগামী মাসে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আরও অন্তত 8 জন অধিকার কর্মীর সঙ্গে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এই গ্রেফতারকে নৃশংস ও মানবাধিকার লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ডিসেম্বর 2024-এ কারাগার থেকে সাময়িক মুক্তি পাওয়া মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আইনজীবী খসরো আল কোর্দির স্মরণানুষ্ঠান থেকে আটক করা হয়। আল কোর্দিকে সম্প্রতি তার অফিসের মৃত অবস্থায় পাওয়া যায়। মোহাম্মদীর ফাউন্ডেশন জানায়, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কেবল শ্রদ্ধা ও সংহতি জানাতেই সেখানে গিয়েছিলেন। আটকদের মধ্যে ছিলেন মোহাম্মদের সহকর্মী ও বিশিষ্ট অধিকার কর্মী সেপিদে ঘোলিয়ান। নরওয়েতে অবস্থানরত নার্গিসের ভাই হামিদ মোহাম্মদী অভিযোগ করেন, গ্রেফতারের সময় নার্গিসের পায়ে আঘাত করা হয় এবং চুল ধরে টেনে নামানো হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি ইরানকে অবিলম্বে নার্গিস মোহাম্মদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। এই গ্রেফতার ঘটে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ের অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র 2 দিন পর। এবারে খেলার খবর। সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপের ড্র। সেই আসরকে সামনে রেখে টিকিট সংগ্রহের আবেদন জমা পড়েছে 50 লক্ষ। দাম নিয়ে একের পর এক সমালোচনার পরও টিকিট বিক্রিতে যে তা কোনো প্রভাব ফেলবে না, সেটি তার প্রমাণ। বিশ্বের 200-রও বেশি দেশ থেকে টিকিটের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ফিফা। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে 27 জুন মিয়ামিতে হতে যাওয়া কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচটি নিয়ে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের টুর্নামেন্টের টিকিট মূল্য কাঠামো তীব্র সমালোচনার মুখে পড়েছে। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের নাম 3 গুণ বেশি ধরা হয়েছে 2022 কাতার বিশ্বকাপের। এই নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশাও। ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফিফার কাছে সমর্থকদের উদ্বেগ তুলে ধরা হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার কাছে এই বিষয়ে লবিং করতে বলা হয়েছে। ফিফা অবশ্য এখনও সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করেনি। 48 দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া 2026 বিশ্বকাপ শুরু হবে 11 জুন থেকে, ফাইনাল 19 জুলাই।
নবাগত পিডব্লিউবির বিপক্ষে ড্র করে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার পর আর পেছনে তাকায়নি বসুন্ধরা কিংস। লিগের 5 বারের চ্যাম্পিয়নরা শিরোপা উদ্ধারের মিশনে ম্যাচের পর ম্যাচ জিতে চলেছে। শুক্রবার ষষ্ঠ রাউন্ডে কিংসের বাধা ছিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সেই বাধাও ভালোভাবে টপকে গেছেন রাকিব তোপুরা। নিজের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস 2-0 গোলে হারিয়েছে মোহামেডানকে। এবারে লিগ ভালো কাটছে না মোহামেডানের। কিংসের কাছে হারায় তারা পিছিয়ে পড়ল 9 পয়েন্ট। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখাটা কঠিনই হয়ে যাবে মোহামেডানের। এই ম্যাচের আগে উত্তেজনা তৈরি হয়েছিল দুই দলের মধ্যে। নিয়ম অনুযায়ী ম্যাচের ভেন্যুতে অ্যাওয়ে দলের অনুশীলনের সুযোগ দেওয়া হয়। কিংস সেই সুযোগ দেয়নি মোহামেডানকে। ম্যাচেও ছিল কিছুটা উত্তেজনা। ম্যাচের শেষ মুহূর্তে মোহামেডানের উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভকে লাল কার্ড দেখান রেফারি। 15 মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংস। ইনজুরি সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলিয়ান ডরিয়েলটন। 27 ডিসেম্বর কিংসের আরেক লড়াই আবাহনীর বিপক্ষে। ওই ম্যাচ জিতলে প্রথম পর্বে শীর্ষে থাকা প্রায় নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরা কিংসের। শুক্রবার আরও দুটি ম্যাচ হয়েছে। আরামবাগ 2-0 গোলে ব্রাদার্স ইউনিয়নকে ও ফর্টিস 1-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত, নির্বাচন বানচাল করতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। কেরানীগঞ্জ বাবুবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14 ইউনিট, চলছে উদ্ধার অভিযান। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় পৌঁছাবেন 25 ডিসেম্বর। বিশেষ নিরাপত্তা দেবে সরকার। বাইরন ঝড়ে বিপর্যস্ত গাজা, 3 শিশুসহ নিহত 14। যুদ্ধ অবরোধের পর দুর্যোগে চরম মানবিক সংকট, ঝুঁকিতে লাখো মানুষ। এবং বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন 50 লক্ষ। টিকিট মূল্য লজ্জাজনক বলছে সমর্থকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।